সুপ্রিম কোর্টের ভূমিকাও কিন্তু বারবার আমরা দেখেছি। সেটা ডিএ মামলার ক্ষেত্রে হতে পারে, কিভাবে ঝুলিয়ে রেখেছে, কি কারণে ঝুলিয়ে রেখেছে, কার সাথে ডিএ মামলাটা ঝুলিয়ে রেখেছে, কি কিসের বিনিময়ে ঝুলিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট ওই মামলা, অনেকে জেনেও আমরা বলতে পারি না, কারণ সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত। আবার একইভাবে তুমি যদি লক্ষ্য করে দেখো যে অভয়া মামলাতেও সুপ্রিম কোর্টের যে ভূমিকা ছিল সেটা ভীষণভাবে আপত্তিকর। হঠাৎ করে গুড মর্নিং চন্দ্রচূড় মামলাটাকে টেনে নিল কলকাতা হাইকোর্ট থেকে, নিয়ে গিয়ে ওটাকে জগা খিচুড়ি করে আবার কলকাতায় ফেরত পাঠালো। এসএসসির ক্ষেত্রেও আমি বলবো যে মানে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ যখন করার কথা তখন করলো না। মানে আমি একেবারে 26,000-এর চাকরি চলে যাওয়ার পরে যখন পরীক্ষা নেওয়া আবার প্রক্রিয়া শুরু হলো, তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক আইনজীবী, শামীম, এরা প্রত্যেকেই কিন্তু বলেছিল, এবং আমাদের স্টুডিওতে এসেও শামীম বারবার বলেছিল যে দেখুন, যে নিয়ম নীতির উপর ভিত্তি করে 2016-তে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষা পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা ঠিক হচ্ছে না। এসএসসি রুলস রেগুলেশন ফ্রেম করে আলাদা নিয়মে খেলা হওয়া ঠিক নয়, পরীক্ষা নেওয়া ঠিক নয়। এটা কিন্তু আমার বলছি যে বিকাশবাবু বারবার বলেছিলেন, সুপ্রিম কোর্টকেও তখন জানানো হয়েছিল, সুপ্রিম কোর্ট তখন গুরুত্বই দেয়নি, হাইকোর্টও সেইভাবে ইন্টারভেনশন করেনি। ধরো হাইকোর্টে অনেকে গিয়েছিলেন, মানে পরীক্ষার্থীরা, তারা গিয়ে বলেছিলেন হুজুর, পুরনো এবং নূতনদের মধ্যে, অর্থাৎ 2016-র এসএসসিতে যারা বঞ্চিত মানে ছিল, মানে যাদের চাকরি হারা ছিল, যারা প্যানেলে নাম ছিল, যারা ওয়েট লিস্টে নাম ছিল, তাদেরকে নিয়ে একটা পরীক্ষা নিক, আর নূতনদের জন্য আরেকটা পরীক্ষা নিক। কারণ পুরনোদের আপত্তি ছিল, বারবার পুরনোরা আদালতেও গেছিল, তাদের আপত্তি ছিল এই কারণে যে তাদের বক্তব্য হচ্ছে যে আমরা একটা নিয়ম নীতির উপর ভিত্তি করে পরীক্ষা দিয়েছিলাম, সেই নিয়ম নীতি পরিবর্তন কেন,